আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো একজন স্টুডেন্ট বলেছে এই ক্লাসটা আমার মিস গিয়েছিল, এই ক্লাসটা আমি করে দিব। তবে এই ক্লাসটি বুঝতে হলে আপনাকে আরেকটি ক্লাস করতে হবে, কারণ আমি এখানে একটা গড় মান লিখেছি। এই গড় মানের ভ্যালুটা আমি লিখেছি কত, গড় মান ভ্যালুটা লিখেছি কত, আই বার। এখানে আই বারের মানটা যে আমি এত লিখলাম, এই মানটা কোথা থেকে আসলো, ঠিক আছে, সেটাই কিন্তু আমরা জানব। আর আর গড় বর্গের বর্গমূলের মান IRMS, এইটার কিন্তু আমি প্রশ্নই পড়িয়েছি, এইটার ভ্যালুটা কিন্তু এত। সেটা আপনাদের এই ক্লাসটা যখন পড়িয়েছিলাম, পরিবর্তী প্রবাহ কাকে বলে, পরিবর্তী প্রবাহ কীভাবে উৎপন্ন করা যায়, সরি এইটা না, এইটা এই প্রশ্নটা, পরিবর্তী প্রবাহের মূল গড় বর্গমান কাকে বলে এবং মূল গড় বর্গমানে বর্গমূল রাশিমালা নির্ণয় করো। যখন আমরা এখানে করেছিলাম এই প্রশ্নটা, তখন এই প্রশ্নে কিন্তু আমরা উত্তরটা বের করেছিলাম কত, এই যে IRMS, পরিবর্তী প্রবাহের গড় বর্গের বর্গমূল মান, এই ভ্যালুটা আমরা কত পেয়েছি। পরীক্ষায় আপনার এইভাবে আসতে পারে, পরীক্ষায় আপনার এইটাও চাইতে পারে, পরীক্ষায় আপনাকে এইভাবেও আসতে পারে। একই প্রশ্ন কয়ভাবে আসতে পারে বলতে পারে, দেখো IRMS এত এত বা এত আসতে পারে। যাই হোক, এটার তিনটা রূপ আছে। এই যে এই রূপটাই আমরা কিন্তু এই জায়গায় গড় বর্গের বর্গমূলের মানটা IRMS দ্বারা প্রকাশ করছে এবং ভ্যালুটা বসিয়েছি। কিন্তু গড় মান, ঠিক আছে, গড় মান এটা হলো কার, তড়িৎ প্রবাহের গড় বর্গমূলের মান, আর নিচে হলো তড়িৎ প্রবাহের গড় মান, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা কোথা থেকে আসলে এইটা কিন্তু আপনাদের দেখায়নি। তো এইটা যেহেতু দেখায়নি, এই জন্য আপনাদের এই প্রশ্নটা কিন্তু সলভ করতে পারছি না। এখন তাহলে এই প্রশ্নটার নাম কি, এটা হলো তড়িৎ প্রবাহের গড় মান। এখন আপনাদের তাই তড়িৎ প্রবাহের গড় মানটাই আমি নির্ণয় করব। তো এই মানটা আপনাদের দেখানোর জন্য আপনাদের কি হবে, এই প্রশ্নটা আপনাদের পরীক্ষা চলে আসতে পারে। তাহলে এই প্রশ্নটা আপনাদের হয়ে গেল, সাথে আপনাদের ওই প্রশ্নটাও হয়ে গেল। তো দেখেন, দিক পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য গড় প্রবাহ কত, অর্ধচক্রের জন্য গড় প্রবাহ কত বা গড় মান কত। এখন এইবার 2022 সালে পূর্ণ চক্রের জন্য গড় প্রবাহ মানটা এসে পড়ছে, এবং এবার যদি আবার আসতে পারে দিক পরিবর্তী প্রবাহের জন্য অর্ধচক্রের জন্য গড় প্রবাহ মান কত, এটা আসতে পারে এবার। তাহলে আমরা এই প্রশ্নটা পড়ে ফেলি, এটা পড়লে আবার আমাদের এইটার উত্তরটা আমি কোথা থেকে আসলো সেটার উত্তর পেয়ে গেলেন, আবার এইটাও হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি, দিক পরিবর্তী প্রবাহের পর্যায়কাল মনে করি টি, একটা দিক পরিবর্তী প্রবাহের পর্যায়কাল টি। এখন তড়িৎ প্রবাহ কিভাবে যায়, এভাবে তরঙ্গ আকারে যায়, আর এটাকে বলে একটা পূর্ণ চক্র। এখন আমি এখানে কি লিখছি, অর্ধচক্রের জন্য। তাহলে অর্ধচক্র কি, একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করতে যে টাইম লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল টি। আর যেহেতু এটা অর্ধচক্র বলছে, দিক প্রবাহের পর্যায়কাল টি, এটা কিন্তু পর্যায়কাল টিটা হইল কি, একটা পূর্ণচক্রের সময়টাকে বলা হয় টি। তাহলে আমি যখন অর্ধচক্র বলবো, তাহলে অর্ধচক্রের জন্য পর্যায়কাল টিটা কত হবে, তাহলে এতটুকু হইলো আমার অর্ধচক্র, এই যে এতটুকু আমার অর্ধচক্র বা এইটা আমার অর্ধচক্র। তাহলে পুরাটা সম্পূর্ণ করতে যদি আমার টি টাইম লাগে, তাহলে অর্ধচক্র সম্পূর্ণ করতে আমার টাইম লাগবে কত, T/2। তাহলে পর্যায়কাল হবে কত, T/2। এটা হলো অর্ধচক্রের জন্য। ওকে, এখন দেখেন, আমি এখন লিখেছি অর্ধচক্রের জন্য গড় প্রবাহ। যেহেতু আমার অর্ধচক্রের জন্য গড় প্রবাহ চাইবে আপনার প্রশ্নে, তাহলে অর্ধচক্রের জন্য গড় প্রবাহ কি, প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ আই, আর গড় বলছে তাই উপরে একটা বার চিহ্ন বসছে,
তাহলে এই চিহ্নটাই মানে কি বোঝায়, গড় প্রবাহ বোঝায়। এখন গড় প্রবাহের সূত্রকে 1/t ইন্টিগ্রেশন 0 to t I dt। এখন এইটা কি নতুন কোনো সূত্র? না, এটা নতুন কোনো সূত্র না। আপনি যখন এই প্রশ্নটা আমি আপনাদের ঠিকই পড়িয়েছিলাম, এই যে এই প্রশ্নটা ঠিক আছে, এই প্রশ্নটা যখন পড়িয়েছিলাম তখন আপনারা কিন্তু একটা সূত্র লিখেছিলেন, এই যে এইটা ভালো করে দেখেন, এই সূত্রটা লিখেছিলেন যে এখানে স্কোয়ার ছিল, এখানে যখন আমাদের তড়িৎ প্রবাহের গড় বর্গ কত ছিল তখন এখানে শুধু একটা স্কোয়ার ছিল, এখানে একটা স্কোয়ার ছিল, আর বাদ বাকি যে চেহারা সেই চেহারাটা কিন্তু আমরা কিন্তু এখন এই যে আমাদের নতুন যে সূত্র সেটাও দেখতে পাই। তাহলে যখন গড় বর্গ বলা থাকতো তখন কিন্তু এটা স্কোয়ার ছিল, এই আয়ের উপর স্কোয়ার ছিল। এবার কিন্তু আমার বর্গ কথা নাই, তাহলে আমি সূত্র লিখেছি কিন্তু এই পূর্বের সূত্রই, শুধু এখানে বর্গ ছিল, স্কোয়ার হয়েছে, আর এখানে বর্গ নাই, তাই কিন্তু আমার শুধু গড় বলা আছে, তাই শুধু গড় চিহ্ন আছে এখানে, আর এখানে কিন্তু বর্গ নাই, এখানে বর্গ নেই, তাহলে সূত্রটা নতুন না, এটা পুরান। ওকে, এরপরে দেখেন আমাদের পূর্বের সূত্র ছিল কি, টি ছিল, কারণ আমাদের এটা ছিল পূর্ণচক্রের জন্য। এটা যেহেতু অর্ধচক্র তাহলে এই টিটা কি হবে, t/2 হবে, তাহলে আমি এই জায়গায় t/2 লিখব। আর এটাকে আমি 0 to t ছিল, এটাকে আমি t/2 লিখব। কথা কি আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে উল্টিয়ে দিলে কি হবে, 2 উপরে নিচে t। আচ্ছা, এবার i সমান কি, i সমান আমাদের কিন্তু আগের ক্লাসে কিন্তু বলছি যে এই প্রশ্নটা যখন করেছেন তখনই বলেছি i এর মানটা মুখস্থ রাখবেন। পরিবর্তী প্রবাহের সমীকরণ হলো i সমান I নট sin ওমেগা t। তাহলে i এর মান এটা কিন্তু আপনাদের আগেই মুখস্থ, যারা আগ পূর্বের ক্লাস করেছেন। এখন আমরা কি করেছি, আইটাকে বলা হয় শীর্ষ মান, সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান মানে ফিক্সড মানের কোনো ইন্টিগ্রেশন হয় না, তাই এটাকে আমরা বাইরে নিয়ে আসছি। এরপর আমাদের সাইন ওমেগা টি থাকে, তো আমি নিচে একটা 2 দিয়ে উপরে একটা 2 দিয়েছি যাতে আমার এটা একটা সূত্র হয়, এটা কি সূত্র হয়, এই হলো আমার ডিটি। এখন এটাকে আপনাকে 2 আনা দরকার নেই, এখানে সাইন ওমেগা টি আছে, সাইন ওমেগা টি দিবেন, আর এখানে নিচে 2 এনে এখানে 2 আনার কোনো দরকার নেই, কারণ সাইনকে এমনিতেই ইন্টিগ্রেশন করা যায়। সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি মাইনাস কস থেটা আসে, ইন্টিগ্রেশন অফ সাইন থেটাকে করলে মাইনাস কস থেটা হয়, ঠিক আছে। আর লিমিট থাকলে এইভাবে লিমিট বসবে, যেমন এ বি থাকলে এই যে এ বি লিমিট থাকবে। তো দেখেন সাইন ওমেগাটিকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থেটা, কস কি হয়, থিটা হয়, কিন্তু এই জায়গায় কি আমার থিটা না থেকে এখানে ওমেগা টি রয়েছে, তাই না, এজন্য এই অংশটুকুকে আবার ইন্টিগ্রেশন করা, এই অংশটুকুকে আবার কি ইন্টিগ্রেশন হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ওমেগা হয়। মনে রাখবেন যে চলকের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। এইখানে দেখেন এখানে কস থিটা, এই অংশটা কিন্তু আমার থিটার জায়গায় আছে, এই অংশটুকুর পক্ষে আমার চলক আছে কোনটা, চলক হইল কোনটা, এই টিটা কিন্তু আমরা টি এর সাপেক্ষে করতেছি, অর্থাৎ টিটাকে বাদ দিয়ে যে অংশটা রয়েছে ওমেগা সেটা দ্বারা আপনি ভাগ করে দিবেন। সাইন ওমেগা টিকে করলে মাইনাস কস সাইন থিটাকে, সাইন এই পুরোটা কিন্তু আমার থিটা, সাইন থিটাকে করলে মাইনাস কস থিটা, কিন্তু এটা আমার থিটা না, তাহলে আমাকে আবার ভাগ করতে হবে, ঠিক আছে, কি দ্বারা, ওই যে আমার যার সাপেক্ষে করতেছি ভেরিয়েবল এই টিটা বাদে কোণের ভিতরে যে অংশটা রয়েছে তো ওমেগা, সেই ওমেগা দ্বারা আবার ভাগ করতে হবে, আর উপরের লিমিট নিচের লিমিট দিয়ে দিলাম। এবার আমরা দেখেন এই ওমেগাটা হলো কি কৌণিক, এটা হলো কি কৌণিক ভরবেগ, এইটা হলো কি নির্দিষ্ট,
তাহলে এইটা হলো ফিক্সড মান, এটা ভেরিয়েবল না। তাহলে এইটাকে আমরা কি করব, এটা বাইরে নিয়ে আসলাম 1/ω হিসেবে। আশা করি বুঝতে পারছেন। আর এটা তো আমার যা আছে তাই। এখানে আমার কি আছে, এইখানে এখন ওই যে বাদ বাকি থেকে মাইনাস কস ওমেগা টি থাকে, তাহলে মাইনাস কস ওমেগা টি থাকে। তো উপরের এই যে টিটা হলো আমার ভেরিয়েবল, এই ভেরিয়েবলের জায়গায় একবার আপার লিমিট এখানে বসাইছি দেখেন। তারপর আমার কি সূত্র অনুসারে এখানে মাইনাস হওয়ার কথা, উপরের লিমিট এখানে বসার পরে এখানে আমার মাইনাস হওয়ার কথা। মাইনাস হয়ে তারপর আবার এই অংশটা ওমেগা তো চলেই গেছে, তাই না? আবার এই যে মাইনাস কস ওমেগা টি হওয়ার কথা, তাহলে আমার সূত্রের মাইনাস আর এই মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে গেছে। এইটা বসানোর পর এখানে মাইনাস হয়, কিন্তু সেই মাইনাসটা আবার এইটা তো আবার এখানে বসবে, সেই মাইনাস মাইনাস সূত্রের মাইনাস প্লাস। আর এবার টি এর জায়গায় কত বসবে, জিরোটা এখানে বসবে। উপরের লিমিট তো এখানে বসাইছি এই টি এর জায়গায় একবার, এবারকার জিরোটা আমরা আবার টি এর জায়গায় একবার বসাবো। এখন টি এর এই জায়গায় যদি জিরো বসাই তাহলে ওমেগা দিয়ে জিরোর গুণ করলেও জিরো, তাহলে কস জিরো হয়ে গেছে। এবার দেখেন এই যে টিটাকে বলা হয় পর্যায়কাল, পর্যায়কাল হলো আবার 2π/ω, ঠিক আছে? টি সমান সমান আবার 2π/ω, তাহলে টি এর জায়গায় আমরা 2π যেহেতু ওমেগা, তাহলে টি এর এই ভগ্নাংশটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে ওমেগাটা যাবে উপরে, যেহেতু টি নিচে আছে তাহলে ওমেগা উপরে আর 2πটা নিচে থাকবে। আর এটা তো আমার যা আছে তাই। এখন এই জায়গায় দেখেন কি হয়েছে, টি এর মান এখানেও বসাইছি এইখানেও বসাইছি 2π/ω, এই যে এখানেও বসিয়ে দিয়েছি, আর নিচে 2 এই যে। আর cos 0 ডিগ্রি কত, cos 0 ডিগ্রি কিন্তু 1। তো এখানে আমরা কাটাকাটি করলাম, পাই ওমেগা ওমেগা 2 কাটাকাটি করলাম, হ্যাঁ কাটাকাটি তো দেখিয়ে দিলাম। আর এখানে থাকি মাইনাস কস পাই হলো -1। ক্যালকুলেটরে টিপ দিবেন, কস পাই মানে কত 180 ডিগ্রি সমান সমান দেখবেন -1। তাহলে কস পাই যদি -1 হয় তাহলে পিছনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি +1, এই যে প্লাস এই যে আবার 1, তাহলে কত হলো 2 হয়ে গেল। তাহলে এখানে কত 2 দ্বারা এটা গুণ করলে 2 চলে আসলো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহের মান হলো 2I0/π। এটাও আপনাদের উত্তর দিতে পারেন, অথবা পরীক্ষা এইভাবে আসতে পারে, ঠিক আছে? এটাকে 2 রে পাই দ্বারা ভাগ করলে দেখবেন এত আসে, অর্থাৎ I0 এত গুণ। অথবা এটাকে আপনি যে পার্সেন্ট বানান তাহলে কত হয় 63.7 I0, ঠিক আছে? পরীক্ষায় দেখেন এইটাও আসতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে তড়িৎ প্রবাহের গড় মান, ঠিক আছে? তো আমরা এইটাকে একটু বক্স দিছি এই কারণে যে এই মানটাই আমি আপনাদের এখন আরেকটা প্রশ্নে আমরা ব্যবহার করব। তাহলে আপনাদের কিন্তু এটা কিন্তু শেখা হয়ে গেল, ঠিক আছে? সাথে এই মানটা আমরা বসিয়ে এখন আমরা এই ক্লাসটা কমপ্লিট করব। আকৃতি গুণাঙ্ক কি, রাশিমালা কি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ এর গড় বর্গের বর্গমূল মান আর গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। তাহলে আকৃতি গুণাঙ্ক মানই হলো তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান। এখানে তড়িৎচালক শক্তি হইতে পারে, প্রবাহ হইতে পারে। তো আমি যে কোনো একটা দিয়ে আমি তড়িৎ প্রবাহটা দিয়ে আমি কি উত্তরটা অ্যান্সার করেছি, ঠিক আছে? আপনার চাইলে এটা দিয়েও করতে পারেন, একই হবে রেজাল্ট। তবে আমি তড়িৎ প্রবাহটাই দিই করিয়ে দিলাম। তাহলে প্রবাহটাই দিলাম, তাহলে প্রবাহের গড় বর্গের বর্গমূল মান লিখলাম, আর নিচে হলো কি গড় মান কার, প্রবাহের, তড়িৎ প্রবাহের লেখাটা বোঝা যায় না, তড়িৎ প্রবাহের গড় মান, এদের যে অনুপাত, এই যে অনুপাতটা কি আকৃতি গুণাঙ্ক বলে। এখন তড়িৎ গড় বর্গের বর্গমূলের মান IRMS এর, এটা কিন্তু আমরা সমীকরণটা নির্ণয় করেছিলাম। এটার ভ্যালুটা কত I0/√2। আর তড়িৎ প্রবাহের গড় মান এই যে I বার,
এটা কিন্তু একটু আগে আপনাদের দেখালাম আই বারের মান হলো 2i0 ডিভাইডেড পাই। এখানে আমরা সেই মানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে আমাদের কি হয়, i0 কাটা, তাহলে পাইকে যদি 2√2 দ্বারা ভাগ করেন দেখবেন 1.11 আসে। এটাই কিন্তু আপনাদের কি আকৃতি গুণাঙ্কের রাশিমালা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন।